হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে যা যা ঘটছে পরপর তোমাদের কাছে আমি অবশ্য করেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। মানে এখন সকালে যে আমি টন্দীপের ভিডিওটা দেখলাম সেটাই একটু ছোট করে বলবো। ওর কিছু বক্তব্য শুনলাম নতুন করে, সেইগুলোই জাস্ট বলবো এবং ও কী করতে চলেছে বা ও কী করবে বলে ভাবছেন, যেটা আমি মনে করছি সেইটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, যে কথাটা বললো ফার্স্টেই আমি ওই কথাটার উল্লেখ করি, যে কিনা একটা ছোট্ট শিশুকে সামনে রেখে দুধের শিশু, ছোট্ট শিশু বলতে ভুল হয়ে যাবে, একটা ছোট্ট দুধের শিশুকে সামনে রেখে টার্গেট করছে নিজের স্বার্থ সিদ্ধির জন্য। কারোর উদ্দেশ্যে বলেছে এই কথাটা, কিন্তু কথাটা যেন আমার মানে কোথায় গিয়ে মনে হলো এই জিনিসটা ও এত ভালো করে বুঝলো, নিজেই তো করছিল জিনিসটা, সেই জন্য মানে সরি, একটা ছোট্ট শিশুকে টার্গেট করে কার্যসিদ্ধি কে করতে চেয়েছিল? প্রথম থেকে যদি আমরা এই টিনা টন্দীপের ব্যাপারটা বিশ্লেষণ করি, তাহলে প্রথম থেকে যে এই টার্গেট, বাচ্চাটাকে টার্গেট করে নিজের লক্ষ্যে এগোনো বা সফলতা পাওয়ার এই যে লড়াই, তাতে সেইটা কে শুরু করেছিল বা কে প্ল্যান করেছিল? এটা দুই পক্ষ নির্বিশেষে, অর্থাৎ নেগেটিভ পজিটিভ বা টন্দীপের পক্ষের ভিউয়ার্স বা আমরা সবাই মিলে কিন্তু জানি এটার শুরুই করেছিল টন্দীপ নিজেই। প্রথম থেকেই ও ওর ছেলেকেই টার্গেট করেছিল, কারণ মাকে নিচু দেখাতে গেলে ছেলেকে অবশ্য করেই আমাকে সামনে আনতে হবে। কারণ কোনো মেয়ে পরকীয়া করেছে, নিন্দনীয়, অবভিয়াসলি নিন্দনীয়, কিন্তু তাকে আরও নিচু কিভাবে দেখাতে যেতে পারে, মানে কিভাবে এক ভিউয়ার্সদের দুর্বল জায়গায় আঘাত করা যেতে পারে, এইটা নিয়ে ও অনেক দিন ধরেই চিন্তা করেছে এবং চিন্তা করেই এই টার্গেটটাও ঠিক করেছিল যে ছেলেকে কোনোভাবেই মার সঙ্গে দেওয়া যাবে না। কারণ আমরা সবসময় দেখেছি টিনা যখন ওর বাপের বাড়ি যেত সবসময় ছেলেকে সঙ্গে করে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে আমি বলে নিই, একবার তোমরা দেখে থাকবে যখন ওরা একসাথে ছিল, ফলস একটা ইনসিডেন্ট ঠিক করা হয়েছিল যাতে কিনা ওরা ঝগড়া করে বাপের বাড়ি চলে যাবে টিনা তার ছেলেকে নিয়ে, পরে সেটাকে নিয়ে ওরা কিছু রেভিনিউ কামাবে, তারপর আবার ঠিকঠাক হয়ে যাবে। অর্থাৎ এটা ভেতরে ওদের মিউচুয়ালি একটা ইনসিডেন্ট তৈরি করেছিল ওরা ফেক, যেটা আমরা টিনার মুখে শুনেছি পরবর্তীকালে। সেই ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে টিনা ওই বাপের বাড়ি থাকাকালীন ওই সময় অসুস্থ হয়ে পড়েছিল এবং সেই সময় টন্দীপ দেখা করতে গেছিল এবং ছেলেকে নিয়ে চলে এসেছিল। এইখানে মনেই হতে পারে যে মা অসুস্থ, ছেলেকে কে দেখাশোনা করবে, যদিও টিনাদের বাপের বাড়িতে লোকের কিছু অভাব ছিল না, ওর মার এমন কিছু বয়সও নয়, আশপাশে লোকজনও আছে, সেইটা বড় কথা না। ও নিয়ে চলে এসেছিলো, দেখে মনে হচ্ছিল যেন মা অসুস্থ, কাজে ছেলেটাকে মার সংস্পর্শে না রেখে নিজের কাছে এনে রাখবে, দাদু ঠাকুমা বাচ্চার জন্য অস্থির হয়ে যাচ্ছে, এইটার জন্য ছেলেকে নিয়ে চলে এসেছিলো। আসলে কিন্তু সেই ব্যাপারটা নয়। ব্যাপারটা কি ছিল দেখো, যে ও টিনা ওদিক থেকে ভিডিও করতো, সেই ভিডিওগুলোই ওরা ওদের চ্যানেলে দিত, ওদের রেভিনিউ ইনকাম হতো। এখন টিনা যখন অসুস্থ হয়ে পড়েছে তখন টন্দীপের প্রথম কথাটাই ছিল যে তুমি অসুস্থ হয়ে পড়েছো, তাহলে ভিডিওটা মানে ব্লগিংটা কে করবে? জিনিসটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? কাজেই ও অসুস্থ, ব্লগিং করতে পারছে না, কাজেই তখন কি করা হলো, ছেলেটাকে নিয়ে আসলো। মানে অ্যাজ ইফ আমার কাছে যদি ছেলেটা থাকে তাহলে আমি আমার মতো করে ব্লগটা চালাতে পারবো। তাহলে এর কিন্তু প্রথম থেকেই জানে কাকে প্রপ হিসেবে কখন কিভাবে ইউজ করতে হবে। সেই থেকেই বলছি, ও তখন থেকেই এই জিনিসগুলো ওর মাথায় ছিল এবং এই প্ল্যানিংটা ওর চলছিলই। এবং এটা করতে করতে কখন যে ওর প্ল্যানিংটা বাস্তবে সে পালে বাক করার মতো সত্যি হয়ে গেল, তখন ও ভাবলো, যখন এটা ঘটলই, কোনো যদি সুস্থ স্বামী হতো না, মানে সুস্থ চিত্তের, পয়সার লোভী না হতো, অর্থ পিপাসু না হতো, তাহলে কিন্তু তারা এই ম্যাটারটাকে অবশ্য করেই চাপা দিত যে না, বউ একটা ফেসবুকেই তো, এমন কিছু বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে তো কিছু ঘটনা নয়, এটাকে আমার মতো করে আমি হ্যান্ডেল করে নিই, পাবলিক করব না। কিন্তু ওর মনের মধ্যে কিন্তু সেই পরকীয়ার প্যাচটা চলছিল। কাজেই যখন ও এই একটা ছোট ক্লু পেয়ে গেল, কাজেই সেটাকে ও বড় করে দেখাতে শুরু করে দিল এবং ভাবলো এখন যখন ঘটনাটা ঘটেই গেল, কাজেই এটাকে আমি বিশাল আকারে পরিণত করি, এই ঘটনাটাকে বাড়াতে থাকি। এবং করতে করতে দেখো সবই কিন্তু প্ল্যান, না হলে 17ই আগস্টের আগেই কেন অ্যাকাউন্টের টাকা বিভিন্ন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে? এটা প্ল্যান ছাড়া তো কিছু নয়, কারণ ওর তো জানা সম্ভব ছিল না যে টিনা চলে যাবে। এটা ও অনুমান করেছিল বা প্ল্যানের অংশ বলতে পারি, যে এমন একটা কিছু সিচুয়েশন করব যে ও এখানে টিকতে পারবে না। তার মানে এটা আগে থেকেই ওদের প্ল্যানিং চলছিল। এবং এই যে ছেলে,
ছেড়ে চলে আসা মা বা মা ছেলেকে নিতে পারেনি, এই যে একটা সংবাদ ইউটিউবে পরিবেশন করা, এটা কিন্তু সমস্তই ওই ব্লগিংয়ের অংশ এবং প্ল্যানিংয়ের অংশ, অবশ্যই রেভিনিউর কারণে। কাজেই আজকে যখন ছেলেকে দিয়ে দেওয়ার প্রশ্ন আসছে, তখন কিন্তু ওর গলা শুকিয়েই যাচ্ছে। হ্যাঁ, ছেলেকে ভালোবাসে। দেখো, কোন সন্তানকে তার বাবা মা না ভালোবাসে, সেটা তাদের জায়গায়, কিন্তু ওর জায়গাটা কিন্তু অন্য। ভালোবাসে সন্তান হিসেবে, অবভিয়াসলি, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বড় প্রয়োজনটা এসে যাচ্ছে মুখ দেখানো। দেখো, এখন মুখ দেখাতে পারছে না, ছেলেকে অত দেখাতে পারছে না, আজকের ভিডিও কিন্তু পরিষ্কার। এটা কিন্তু ও ঠিক মেনে নিতে পারছে না, এই ব্যাপারটা কিন্তু মেনে নিতে পারছে না, কারণ ও ভেবেছিল ছেলে ওর সম্পত্তি, এখানে আর কেউ দখল আন্দাজি করতে পারবে না। কিন্তু মাও যে একজন ম্যাটার, এটা ওর মনে হয় একটু বুঝতে অসুবিধা হয়ে গেছিলো, বা ভাবেনি যে এইভাবেও জিনিসটা দেখা যেতে পারে। হবেই বা কী করে, যতক্ষণ ও নিজে প্ল্যান করছিল তবু প্ল্যানটা কিছু সাকসেস হয়েছিল, আর ওই মাঝখানে ওই দালাল ঢুকে পড়াতে যার বিদ্যা যতদূর সেইভাবে প্ল্যান করেছে। তারপরে কি হয়েছে বলো তো, এই যে ভিউয়ার্সদের এত তোল্লাই মারা, তারপর সবাই বলে আমি পাশে আছি পাশে আছি, এতে খানিকটা করে এর ওভার কনফিডেন্স হয়ে গিয়ে সব জিনিসটাই ভাবছিল আমি আমার ক্যাপচারে রাখতে পারবো। কিন্তু আইনেরও যে বাবা আছে, মাথার উপর যে ভগবান আছে, সব কিছু মুখে কথায় কথায় অবশ্যই কথা বলে যে ভগবান আছেন, উনি দেখে নেবেন, উনি ওপরে আছেন, উনি বিচার করবেন। তা এটা তো ওর কাছে মনে হয় কথার কথা, কিন্তু আমরা কিন্তু এটা মন থেকে বিশ্বাস করি, এবং আমরা মন থেকে এটা জানিও যেটা হবে সেটা ভালোর জন্যই হবে। স্বার্থপরতা কোনো মানুষের ক্যারেক্টারিস্টিক্স হতে পারে না। ওর ভিউয়ার্সরাও জানে এই ছেলেটা কতটা পয়সায় অর্থ পিপাসু, অর্থলোভী, কতটা পয়সার প্রতি টান, এবং কতটা স্বার্থপর, কাউকে কিছু শেয়ার করতে পারে না, যতটা নিজের জন্য রাখবে। তাই আজকে দেখো, সামান্য টিনা বলেছে ওর কিছু দূরের ভিউয়ার্স আছে যারা ওকে হেল্প করে, সাহায্য করে, সেইটাকে কেন্দ্র করে ওর দিদিকে এরা টার্গেট করছে। আচ্ছা, দূরে আছে কেউ মানেই কি একমাত্র সৌমালি? আর কেউ থাকতে পারে না? অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে, টিনার ভিউয়ার্সরা আমার এখানে কমেন্টস করে, বাংলাদেশের ভিউয়ার্স আছে, জানো, আমার কমেন্টস বক্সে আসলে তোমরা দেখতে পারবে, অনেকেই আছে, বেশ দু তিনজন আছে যারা টিনাকে ভালোবাসে। তাহলে এরা দূরের নয়? আমিও তো অনেক দূরে আছি, তাহলে আমি দূরের নই? আচ্ছা, এরপরেও বাইরে আরও আছে, সব ভিউয়ার্সরা তো আর আমার চ্যানেলে আসবে না। ওর আছে নিশ্চয়ই শুভাকাঙ্ক্ষী, বহু দিনের ওর চ্যানেল, ও আগে টিকটক করতো, তাহলে ওর যে ফ্যান ফলোয়িংস থাকবে না সেটা তো নয়। তাহলে ওকে হেল্প করার মতো তো লোক আছে, একমাত্র টন্দীপের পাশেই সবাই থাকবে আর ওর পাশে কেউ থাকবে না, এটা ভাবা তো মূর্খামি। একজন পরকীয়া করেছে বলেই তার শাস্তি তো মৃত্যুদণ্ড হতে পারে না টন্দীপের মতে। টন্দীপ তো পারলে মেরেই ফেলে, কিন্তু সে তো হবে না, নিজের হাতে নিজে আইন তুলে নেওয়া যাবে না। আর ওয়াইটিটা তো আদালত নয় কোনো, কাজে আমাদের মুখ দিয়ে তো কাউকে আমরা মৃত্যুদণ্ড দিয়েও দিতে পারবো না। কাজে আমরা যতই জানি টন্দীপ অপরাধী, টন্দীপের মা অপরাধী তার সন্তানের প্রতি, অবশ্যই সৌমালির প্রতি, কিন্তু আমরা কি কোনো শাস্তি বিধান দিতে পারছি? কারণ আমরা দেব না, কারণ আমরা জানি ভগবান আছেন, যা আমরা এই জন্মেই কর্ম করব তার ফল আমায় এই জন্মেই পেয়ে যেতে হবে। এমন কোনো কাজ করব না যার ফল যখন আমি পাবো তখন আমি রিপেন্স করব। সেটাই হবে, সেটাই হচ্ছে, এটাই আমরা দেখি, আমরা প্রতি ক্ষেত্রেই দেখি জীবনে, কারণ জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি, কাজে অভিজ্ঞতা হয়েছে, এবং অনেক ইনসিডেন্ট দেখেছি সারাটা জীবনের অর্ধেকটা টাইম ধরে, কাজেই বুঝতে পারি যে কী থেকে কী হতে পারে। এখন তারপরেও তো কিছু এক্সেপশনাল থাকে, কারণ শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। আরও যে কটা দিন বাঁচবো, যে কটা দিন দেখবো, ততদিন আরও অনেক কিছু অভিজ্ঞতা হবে আমাদের। কাজেই বলি, সব থেকে অপরাধের হলো একটা শিশুকে তার মা থেকে দূরে সরিয়ে রাখা। মা কতটা কষ্ট পাচ্ছে সে তো তার ব্যক্তিগত ব্যাপার, মা তবু কষ্টটা চাপতে পারে, কিন্তু একটা শিশুর মন নিয়ে খেলা, শিশুকে তার মার থেকে দূরে সরিয়ে রাখা, এটা কেউ সহ্য করবে না। হ্যাঁ, কিছুক্ষণ আমরা সাময়িক উল্লাস, বিজয়ে উল্লাসে লাফাতেও পারি, কিন্তু একটা সামগ্রিক যে ভালো কাজটা হওয়া দরকার, একটা বাচ্চার তার মার কোলটা ফিরে পাওয়া দরকার, এটা তো ভগবান দেখবেন, এটা ভগবান দেখবেন আশা করি। কারণ এই শুট ছেলেটাকে আমি কোনোভাবেই বিশ্বাস করি না, অত্যন্ত বিপজ্জনক এবং অত্যন্ত ধূর্ত, কাজে ওকে কখনো হালকা নেওয়া উচিত না। আমি টিনাকে বলবো একে কখনো হালকা নেবে না। এর কান্নাটাও কিন্তু বেচা, এর মুখে যে দাড়ি রেখেছে এটাও একটা ব্লগিংয়ের অংশ। মানে আমি কতটা দুঃখে আছি, আমি কতটা অসহায়, আমি আমার নিজের চেহারার প্রতি খেয়াল রাখতে পারছি না, আমি সারাক্ষণ দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি, আজকের ব্লগিংয়ে তো তাই দেখলাম।
প্রথমেই দেখলাম তাহিরপুর থানার ওখানে যেতে, মনে হলো থানায় কিছু কাজ ছিল। তারপরে গেল কল্যাণী, সেখানেও কিছু কাজ ছিল, এবং ফির বাড়ি এসে আবার তাহিরপুর থানায় গেছিল। সম্ভবত যে কাজটা তাহিরপুর থানা থেকে করার নির্দেশ ছিল সেটা করে আবার সম্ভবত, এটা আমার অনুমান, হয়তো সেখানে জমা দেওয়ার বা এমন কিছু ব্যাপার ছিল। সেই তাহিরপুর থানা যেখানে কিনা 17ই আগস্ট টিনা মধ্যরাত্রি থেকে ভোরবেলা অবধি 4 ঘন্টা ওয়েট করেছিল তার ছেলের জন্য, এবং সেই থানার পুলিশেরা তার বাড়িতে গিয়ে তার ফ্যামিলির কাউকেই খুঁজে পায়নি, কারণ বাড়িতে তালা দিয়ে এরা নিরুদ্দিষ্ট হয়ে গেছিল, নিরুদ্দেশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল। কোথায় গেছিল তা একমাত্র এরাই বলতে পারবে। যাই হোক, ছেলেকে পাইনি সেই মুহূর্তে, কিন্তু কথাটা কোনোভাবেই কোনো চ্যানেলে উত্থাপন করা হয় না। শুধুমাত্র আমরা কয়েকজন বারবার একই কথা বলে যাই, কারণ যাদের ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যাদের মনে একটা ভুল ভ্রান্তি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদের অন্তত করে বোঝানো যে মা যতই খারাপ হোক না কেন, হ্যাঁ পরকীয়ার দিক দিয়ে অবশ্য করেই সে মা কিন্তু মাই, সে জন্ম দিয়েছে। সে কিন্তু ছেলেকে 3 বছর ধরে আগলে রেখেছিল। কয়েকটা মাস সে পায়নি ছেলেকে, কারণ তাকে পেতে দেওয়া হয়নি। মা এতটাই বোকা, সে ভেবেছিল হয়তোবা সে ফিরে আসবে, ছেলেকে আবার কোলে পাবে। রাগারাগি হয়েছে তো ঠিকই আছে, কিন্তু ভাবেনি দিনে দিনে এটা এত বেড়ে যাবে। তারপরে ভেবেছিল ডিভোর্স হোক, তারপরে আমি ছেলের কাস্টাডি পাবো, সেটাও পাইনি, কারণ ডিভোর্সই তো হচ্ছে না। তারপরে এখনও আসল সত্যটা বুঝতে পেরেছে, কারণ ডিভোর্স দিলে এই ধূর্তকে ছেড়ে দেওয়া, কারণ কোনো অপরাধীকে ছেড়ে দেওয়া উচিত না, তাকে ধরে রাখো, তোমার জীবন তো নষ্ট হয়েই গেছে, কাজে ওকেও অত সহজে ছেড়ে দিও না। পরকীয়া করেছো লেবেল ওই তোমায় লাগিয়ে দিয়েছে, কাজেই সেই ট্যাগ তুমি তোমার গা থেকে নিজেই টেনে ছিঁড়ে ফেলে দেবে। দরকার নেই, কোনো পুরুষ মানুষকেই ভালোবাসার দরকার নেই, ভালোবেসে কিছু হয় না উদ্ধার। নিজের ছেলেকে ভালোবাসো, নিজের ছেলের প্রতি কর্তব্য করো, একদিন এই ছেলেই তোমার পাশে দাঁড়াবে, এবং তোমার হয়ে, তোমার উপর যে অত্যাচার বা যে অন্যায় অবিচার হয়েছিল সমস্তটা জেনে অবশ্য করেই সব পক্ষের ছেলের মতো করে বিচার করবে। আশা করি সেই ভবিষ্যৎটা আমরা দেখতে পাবো কিনা জানি না, অনেক দিনের ব্যাপার, অনেক দিনের আশা করছি। যাই হোক, তার মা বাবা দেখবে, এইটা আশা করি। অন্তত আমি যদি ওই রকম ছেলের পজিশনে থাকতাম, আমি অন্তত বলতাম, মাকে তো প্রশ্ন করতাম, তুমি কেন পরকীয়া করেছিলে? বাবা এত ভালো, এত সুন্দর, স্মার্ট, তাহলে তোমার পরকীয়া করার কি প্রয়োজন ছিল? মা কি উত্তর দেবে মা জানে। আর বাবাকে প্রশ্ন করতাম, মা যদিও বা কোনো অন্যায় করেও থাকে, তুমি মাকে কেন এইভাবে ওয়াইটিতে বসে নিজেও বেঁচেছো এবং সবাইকে বেচার জন্য তাদের অধিকার দিয়ে দিয়েছো? কেন? একবারও ভাবনি যে আমিও বড় হব, আমারও মাথায় কপালে এরকম ট্যাগ লেগে যাবে? একবারও ভাবনি আমার ভবিষ্যৎটা নিয়ে আমার কি হবে? শুধু টাকা দিয়ে দুনিয়া কেনা যায়? সবাইকে কেনা যায় না, সবাই এখানে বিক্রি হতে বসেনি। যাই হোক, টন্দীপ বলতে বসেছে তার দূরের সেই দিদির সম্বন্ধে, সেই নাকি সব করছে। আচ্ছা ভাবুক, কোনো অসুবিধা নেই, কারণ কে যে পেছন থেকে কি করছে সেটা একমাত্র যে করছে সেই জানে। এদের দূরে থাকলেই মনে হয় যেন সৌমালি করছে, সৌমালির তো আর খেয়ে দিয়ে কাজ নেই, সৌমালি এসে সব কাজ করতে যাবে। তার সঙ্গে এটাও জুড়ে দিল, আর তাদের বাড়ির 180-100 কিলোমিটারের মধ্যে যেসব আত্মীয় স্বজন আছে তারাও এর মধ্যে জড়িত। আচ্ছা, তাহলে এদের রিলেটিভরাই এদের বিপরীতে? তাহলে কি এদের ভিতরের কিছু কেলেঙ্কারি আছে? নাহলে নিজের রিলেটিভরা এদের বিপক্ষে যাবে কেন? এটা কিন্তু ভাবার বিষয়। ক্রমশ প্রকাশ্য না, নিজের রিলেটিভরা কিন্তু কোনো সময় বেঁকে বসে না। যদি আমাদের ছেলে ভালো থাকে তাহলে পরের মেয়ে খারাপ হবে? তা পরের মেয়েকে ভালো বলছে ওদের রিলেটিভ, ডাল মে কুচ কালা হ্যায়, কুছ তো কালা হ্যাই। আচ্ছা দেখতে ও क्या বলে, হ্যাঁ টন্দীপ বলেছে যে, হিন্দি বলতে বলতে হিন্দি ইয়ে চলে এসেছে, সরি। টন্দীপ বলেছে ওর আরেকটা যে চ্যানেল আছে সেখানে এই নিয়ে, মানে ও কী করলো সারাদিন, এই যে দৌড়াদৌড়িটা করলো থানা টু কল্যাণী, কল্যাণ টু বাড়ি টু থানা, এই যে ব্যাপারটা, সেটা নিয়ে বিস্তারিত ও একটা বক্তব্য দেবে, অর্থাৎ আবার ভিউজ কামাবে। সেইটার জন্য তোমরা বসো, ইগারলি ওয়েট করো, এবং অবশ্য করেই প্রচুর প্রচুর ভিউজ দাও। হ্যাঁ, তাহিরপুর গেছিলো, থানায় গেছিলো বলেনি, কিন্তু এটা মেনশন করে দিই, কিন্তু তাহিরপুর শুনলেই আমার ওই থানার কথাই মনে হয়। উইদাউট রিজন কি তাহিরপুর যাবে? থানা। যাই হোক, আরেকটা জিনিস এখানে বলে নিই, 4 হুইলার নিয়ে বেরিয়েছিল, খুব গরম, গাড়িতে এসি আছে সেই জন্য, কিন্তু শুধুই কি এসি আছে বলে 4 হুইলার নিয়ে বেরিয়েছিল? সঙ্গে কি আর কেউ ছিল? দেখায়নি কিন্তু, কারণ কল্যাণী থেকে ফেরার পথে সরাইখানা নামক একটা হোটেলে খাওয়া দাওয়া করেছিল। আমার জানি কেন মনে হচ্ছে, বলে না একটা ভাইব কাজ করে, যেন দালাল সঙ্গে ছিল, কিছু তো ছিল।
ওই দাড়িওয়ালা দাদাও থাকতে পারে, কিছু তো ছিল যেটা কিনা আমরা দেখতে পেলাম না। যাই হোক, দেখায়নি বলতে পারবো না, অনুমান করতেই পারি, কারণ দিদি ভাইয়ের সঙ্গে কিন্তু এত তাড়াতাড়ি ছাড়বে না। আবার গতকালের ভিডিও তো সারাদিন দিদির ভিডিওও আসেনি, সেই রাত্রিবেলা এসেছিল, কিছু তো আছে। যাই হোক, জানবো, সবই আসবে। আর পরের ভিডিওর জন্য ওয়েট করো অবশ্য করেই। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখনকার জন্য টাটা, বাই।